দুর্নীতি মামলার আসামি হওয়ায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। যোগ্যতা না থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক বানাতে ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে জানায় দুদক। এছাড়াও 2023 সালে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে একই অভিযোগ তুলে প্রশ্ন তুলেছিল। তখন বলা হয় স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন, এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে, তাই এই পদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংস্কার আর নির্বাচন আয়োজনে বিরোধ নেই, চলতে পারে একই সাথে। আর দলটির নেতাকর্মীরা বলেন, আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, জনগণ ভোট দিতে পারলেই সরকার গঠন করবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বিএনপি। দেশের জনগণ আসলে চায় একটা নির্বাচিত সরকার, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটি হলেই দেশের মানুষের জন্য কল্যাণকর বয়ে আনবে। জনস্বার্থে অতিবিলম্বে জুলাই আগস্টের ভিতরে এই সরকারকে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষ ভোট চান, তাই সংস্কার আর নির্বাচন আয়োজনের কাজ দ্রুত করার দাবি জানান বিএনপির এ মহাসচিব। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যায় ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের কারিগরি সহায়তা চেয়েছে প্রসিকিউশন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সাথে সৌজন্য সাক্ষাতে এই সহায়তা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় গুয়েন লুইসকে তিনি জানান, জুলাই গণহত্যার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। চিফ প্রসিকিউটরের পাশাপাশি প্রসিকিউশন টিমের অন্য সব সদস্যদের সঙ্গেও কথা বলেন গুয়েন লুইস। বৈঠক শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে। আইন কানুনের মধ্যে থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার, ৪,৩০০টি ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে ইউএনডিপি। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট। আর অন্য কিছু না, আমরা কোথাও রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদেশ যে কোনো সময়। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি হয় সকালে। শুনানির জন্য কাশিমপুর কারাগার থেকে এবং পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে আসামিদের আদালতে আনা হয়। আদালতে সাক্ষ্য দেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইউসুফ ইকবাল। এর আগে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে অবস্থান নেন তাদের স্বজনরা। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় মোট আসামি ৮৩৪ জন, মারা গেছেন ৫৬ জন, পলাতক ২১। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অনেকে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন, এমন প্রত্যাশা স্বজনদের।
গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের উত্তেজনার রেশ কাটেনি এখনো। পরিস্থিতি থমথমে। সকাল থেকে পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয়রা আশপাশের এলাকায় জড়ো হতে গেলে বিজিবি সদস্যরা তাদের বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠাচ্ছেন। উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে এমনটি বলছেন কৃষকরা। এর আগে শনিবার শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখন ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন। এরপর দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছুড়িতে আহত হয় দুই দেশের 4 জন। এদিকে রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত নিরাপদ রাখা হবে, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিরোধের বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা তার। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। হাইকোর্টে জামিন আবেদন করেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। সোমবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে শুনানির জন্য কার্যতালিকায় 306 নম্বরে রয়েছে। এর আগে 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। অনলাইনে টিকিট সংগ্রহের কারণে এবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী প্রবেশে সময় কম লেগেছে বলে জানিয়েছে ইপিপির মহাপরিচালক বেবি রানী কর্মকার। বলেন, প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বেসিস আয়োজিত বাংলাদেশ ইমাজিং আইসিটি পাওয়ার হাউস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দেশের সকল স্টেক হোল্ডারদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা বাস্তবায়নে দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি খাত থেকে জিডিপিতে 5% অবদান রাখার আশা প্রকাশ করা হয়। আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় বিশ্বসেরা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। একের পর এক খারাপ সংবাদ ছুটে আসছে সাকিব আল হাসানের জন্য। দেশে আসতে পারেননি, হয়েছে তার নামে মামলা। এবার সাকিবের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মা লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। এই মামলায় গত বছরের 15 ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিব সহ আসামিরা আদালতে হাজির না হলে বিচারক এ আদেশ দেন। মামলার অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেকের টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিজনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।